সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের নিয়ে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বিক্রি হচ্ছে। কে কে কিনতে চান আর কে কে এর প্রতিবাদ করতে চান? দুই পক্ষকেই এখন সজাগ হতে হবে। যারা কিনতে চান অথবা যারা বেচতে চান তাদেরকে রেডি হতে হবে, আর যারা এই বাংলাদেশকে বিক্রি করার প্রতিবাদ করতে চান তাদেরকেও কিন্তু সোচ্চার হতে হবে। সুপ্রিয় সুধী, আপনারা জানেন বাংলাদেশটি আজকে 53 বছরের একটি পরিণত বয়সের যুবক দেশ। যে দেশটি শিশুকালে নেই, যে দেশটি কৈশোরে নেই, যে দেশটি 53 বছর অতিক্রম করে দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য সব দেশকে ছাপিয়ে সবার উপরে চলে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে দেশটি 2024 সালে 776 বিলিয়ন টাকা বাজেট দিয়েছিল এবং গতবারের সংসদে বলেছিলেন যে এইবারের বাজেট অর্থাৎ 2025 সালের বাজেটটি হবে 1000 বিলিয়ন টাকা। 1000 বিলিয়ন টাকা। 2007 সালে আমাদের এই বাজেটের পরিমাণ ছিল মাত্র 76 বিলিয়ন টাকা। গত 15 বছর 16 বছরে বাংলাদেশের অর্থনীতিটাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, ঠিক সাথে সাথে প্রত্যেকটা শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করেছিল এবং 5 জানুয়ারিতে বউক উৎসব করে প্রত্যেক শিশুর হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। বাংলাদেশ আজকে কোথায়? বাংলাদেশের অবস্থাটি এখন কোথায়? 2024 সালের 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায়, ডক্টর ইউনূস 3 দিন পরে এসে মসনদে বসে। ডক্টর ইউনূস এই 3 দিন কেন সময় নিয়েছিল আপনারা কি সেটা জানেন? আপনারা অনেকেই জানেন না। ডক্টর ইউনূস ওই 3 দিন আমেরিকার সাথে দর কষাকষি করছিলেন, মানে এই ক্ষমতায় গিয়ে তিনি কি করবেন, আমেরিকা তাকে কি তাকে দিয়ে করাবে এবং তিনি কি করবেন, এবং করে আমেরিকার কাছে এই দেশটির সার্বভৌমত্ব, আমেরিকার আধিপত্য দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রতিষ্ঠাকরণ, এটা কিভাবে সম্পন্ন হবে সেই কাজটি ডক্টর ইউনূস 3 দিন ধরে করছিলেন। 5 আগস্টের আগে ডক্টর ইউনূস ভাবতে পারেননি যে বাংলাদেশে সত্যি সত্যি একটি সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, একটি সন্ত্রাসী শক্তি, একটি মূর্খ শক্তি এই ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাবে, এটা তিনি ভাবতে পারেননি। যখন এই ঘটনাটি ঘটে গেল, আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার কারণেই সেটি ঘটেছে আমি বলবো, কারণ আপনি যদি ক্ষমতার থেকে যান ব্যর্থতাও আপনাকেই ধরে নিতে হবে। সেই ব্যর্থতার পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসার কথা 5 আগস্ট সন্ধ্যায় রাত্রে, কিন্তু তিনি আসলেন 3 দিন পরে। কেন? ওই 3 দিনে তিনি আমেরিকার সাথে বাংলাদেশের সমস্ত স্বার্থকে বিসর্জন দেওয়ার পথ তিনি ঠিক করে তারপরে বাংলাদেশের মসনদে এসে বসলেন। বসার পর তিনি প্রথমে কি বললেন? তিনি সংস্কার করবেন, তিনি এই করবেন, তিনি সেই করবেন। তিনি আমেরিকা থেকে সংবিধান সংস্কারক নিয়ে এসছেন, আমেরিকান নাগরিক আলী রিয়াজ। এই যে আরেকটা বাটপার, ফালতু কথা বলে শুধু। জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বোদ্ধা মানুষ, স্কলার মানুষ কোনোদিন তার মতো ফালতু কথা বলে না। তারপরে আরেকটা নিয়ে আসলেন কি? নির্বাচন সংস্কার কমিশন, বদি আলম। এই বদি আলমও দীর্ঘদিন আমেরিকায় ছিল, সেও আমেরিকার প্রোডাক্ট। তারপর বাংলাদেশের যে নিরাপত্তা, পৃথিবীর সমস্ত দেশের নিরাপত্তার জন্য দেশপ্রেমিক একজন দেশের মানুষ থাকে যার সাথে ডিফেন্সে কাজ করার অভিজ্ঞতা আছে, সেরকম লোক এই খলিলুর রহমান নামে আমেরিকার থেকে আরেক বাটপারকে আনি বসিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, সেটাও আমেরিকান নাগরিক। এইভাবে এই জলিল খলিলদেরকে এনে আমেরিকা থেকে এনে বসাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন বসাচ্ছে? অর্থাৎ আমেরিকা
তার ইন্টেলিজেন্স দিয়া, এই সব দালালদেরকে দিয়া, এই সব দেশ বিরোধীদেরকে দিয়া সমস্ত তথ্য মন্ত্রণালয়, সিকিউরিটি, আর্মি, বিডিআর, পুলিশ, আনসার, বন্দর, যত জায়গায় যা কিছু আছে সব ইনফরমেশন আমেরিকা নিচ্ছে এই বাটপাতদেরকে দিয়ে, নিয়ে বাংলাদেশটাকে তুলিস্বাৎ করে দেওয়ার পরিকল্পনা চলছে। প্রথমে কি করলো? চট্টগ্রামে, আমাদের দক্ষিণ পূর্ব কোণায় আপনারা জানেন মিয়ানমার নামে একটি রাষ্ট্র, এই মিয়ানমার রাষ্ট্রে রাখাইনের দস্যুরা, রাখাইনের যে সন্ত্রাসীরা এই আমাদের রোহিঙ্গাদেরকে পিটাইয়া বাহির করে দিয়েছে মুসলমান বলে। সেই রাখাইনরা আজকে নিজেরাই দেশ থেকে বাইরে হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। তখন তারা যুদ্ধ করছে কার সাথে? মিয়ানমারের সরকারের সাথে। আর সেই মিয়ানমারের সরকারকে এখন সহযোগিতা করা না করে এখন এই রাখাইনদেরকে করিডোর দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? আমেরিকা চায়। আমেরিকা কেন চায়? আমেরিকা এই জন্য চায় যে আমেরিকা এখান দিয়ে অস্ত্র আনবে, অস্ত্র এনে রাখাইন এই যোদ্ধাদেরকে দিবে, এই যোদ্ধারা রাখাইনে যুদ্ধ করে এখানে রাখাইন একটা নতুন রাষ্ট্র করবে, সেই রাষ্ট্রটা হবে আমেরিকার একটা বাফার স্টেট। আর দক্ষিণ পূর্ব এশিয়ার এই কোনায় এসে বঙ্গোপসাগরে আমেরিকা একটি ডিপ সি পোর্ট করবে, সেই পোর্টটির পাশাপাশি আমেরিকা একটি নৌবহর নিয়ে এসে এখানে সত্য নৌবহরের একটি ঘাঁটি করবে, আর্মি ঘাঁটি, আর্মি বেজ, সিকিউরিটি বেজ। তাহলে আপনি বোঝেন এটা কি জন্য করবে? এই ভারতীয় উপমহাদেশ, এই চায়না, এই জাপান, এই বাংলাদেশ, এই পাকিস্তান, এই বার্মা, এই অঞ্চলটাই হচ্ছে ভবিষ্যতের পৃথিবীর সম্পদ। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা এতদিন পাকিস্তান কখনো তাদেরকে সেই সুযোগ দেয়নি, ইন্ডিয়াও দেয়নি, বার্মাও দেয়নি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহুবার বলেছে, তিনিও দেয়নি। তারপরে কে দিলেন? ডক্টর ইউনূস। এই ডক্টর ইউনূসকে তারা বহু বছর থেকে পালছে। দেখেন, মানুষ যেই ফিল্ডে কাজ করে সেই ফিল্ডেই তো নোবেল পায়। ডক্টর ইউনূস কাজ করেছে অর্থনীতিতে আর নোবেল পাইছে শান্তিতে। কারণটা কি? আমেরিকায় বহু চেষ্টা করছে তাকে অর্থনীতিতে নোবেল দেওয়ার, কিন্তু এটা কোনো সিস্টেমে যায় না, দিতে পারে নাই। পরে বললো যে ঠিক আছে, শান্তির জন্য তো কোনো সিস্টেম লাগে না, কইলেই হইলো শান্তির মা মরে গেছে। এই শান্তির মাকে শান্তিতে নোবেল দেওয়া হলো। কেন দেওয়া হলো? শুধুমাত্র আমেরিকায় নার্সিং করে তাকে তৈরি করতেছিল এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ঢোকার একমাত্র রাস্তা বাংলাদেশ। কারণ মিয়ানমার হচ্ছে চায়নার সাথে ফ্যাক্ট, চায়না কখনো মিয়ানমারকে অ্যালাউ করবে না আমেরিকাকে ঢুকানোর জন্য, আর পাকিস্তান কখনো বিদেশি শক্তিকে তার দেশে জায়গা দেবে না। আর ভারত, সেটা তো প্রশ্নই আসে না। তাহলে একমাত্র দেশ এই যে মিয়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই কোষটাকে যদি আপনি হিসাব করে দেখেন, একমাত্র বাংলাদেশ বঙ্গোপসাগরের অধিকার, এই বাংলাদেশকে দিয়া এখান দিয়ে এই দেশটা শেষ করলো। দ্বিতীয়ত, কঠিন ষড়যন্ত্র হচ্ছে চিটাগংয়ে। কিভাবে? চট্টগ্রাম বন্দরটি বিক্রি হচ্ছে কার কাছে? আমেরিকার কাছে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরটি কিন্তু একটি লাভজনক বন্দর, এটি বাণিজ্যিক বন্দর, রাষ্ট্রীয় বন্দর, যা বলেন। এই বন্দর থেকে কিন্তু বাংলাদেশ লাভ করে। লাভের চাইতেও বড় কথা, এটা আমার সার্বভৌমত্বের প্রশ্ন। আমার দেশে এটা মেনটেন করার মতো মানুষ আছে, পরিচালনা করার মতো মানুষ আছে। এখন আমেরিকার কাছে সেটা ইজারা দেওয়া হচ্ছে। এখন দেখেন, শেখ হাসিনা যে কদিন পরে পরে বলতো যে আমেরিকা আমার কাছে এটা চায়, আমেরিকা আমার কাছে এটা চায়, আমেরিকাকে আমি ঢুকতে দেব না। আর আমেরিকাও বলছে আমি ঢুকেই ছাড়বো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হয়েছে ডক্টর ইউনূসদের মতো, খলিলদের মতো, বদি আলমের মতো, ওই রিয়াজের মতো বাটপাতদের জয় হয়েছে, যারা দেশটাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তাহলে এখন বাংলাদেশ তো নিলামে উঠে যাবে রে ভাই। আমার প্রতিবেশী রাষ্ট্র ভারত, যে ভারত 1971 সালে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছে শরণার্থী হিসেবে। এই মুক্তিযোদ্ধা, 2.5 লাখ মুক্তিযোদ্ধা বলেন আর 3 লাখ বলেন, 2 লাখ বলেন, সেই সমস্ত মুক্তিযোদ্ধাকে ভারতে ট্রেনিং দিয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়ে তাদেরকে যুদ্ধ করার জন্য বাংলাদেশে পাঠিয়েছে। তারপর 1971 সালের 6 ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী আমাদের বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে
পাকিস্তানি সৈনিকদের পরাজয় নিশ্চিত করতে সহযোগিতা করেছে। সেই ইন্ডিয়ার সাথে আজকে আপনি কথা বলছেন, সাথে সাথে পাকিস্তান থেকে অস্ত্রের চালান নিয়ে আসতেছেন। যেই দেশের কোনো একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে আসলে 3 বার চেক করা হতো, সেই 3 বার তো দূরের কথা, এখন আর কোনো চেকে লাগে না। তার মানে আপনার কি দাঁড়াচ্ছে দেখেন, 1971 বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ মা যেমন মায়ের পেটে থাকে মানুষ যখন 9 মাস, এই 9 মাস যুদ্ধের সময় মায়ের পেটের বাংলাদেশ, তারপরে পেট চিরে এই 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2.5 লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে, অসংখ্য মানুষের দেশ ত্যাগের বিনিময়ে, ভারতের সাহায্যের বিনিময়ে, সারা বিশ্বের সমর্থনের বিনিময়ে বাংলাদেশের সোনার ছেলেরা এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছিল। ডক্টর ইউনূস তখনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, তার বাপও করে নাই, তার বাবাও সুদের কাজ করত, সেও সুদের কাজ করে। সেই ডক্টর ইউনূস এখন ওই আমেরিকার দালাল হিসাবে এসে বাংলার কিছু কুলাঙ্গার সন্তানকে ব্যবহার করে আজকে বাংলাদেশটাকে বিক্রি করার জন্য নিলামে তুলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, এই দেশ যদি একবার আমেরিকা যদি ঠিক মতে ঢুকে যেতে পারে, তা আপনি কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আপনার ইতিহাস, আপনার সাহিত্য, আপনার সংস্কৃতি, আপনার জীবন ধারণ সব কিছু কিন্তু ধ্বংস করে দিবে তারা। আমেরিকা যেখানে হাত দেয় সেটাকে ধ্বংস করে ফেলে। আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আফগানিস্তানকে আমেরিকা নাস্তে নাবুদ করে দিয়েছে, ইরাককে আমেরিকা শেষ করে দিয়েছে। আপনি জানেন, ইরাক মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের চাইতেও ধনী দেশ ছিল, সেই ইরাক আজকে ভিক্ষা করে খায়। এই আমেরিকা লিবিয়াতে প্রত্যেকটা ইয়াং মেয়ে এবং ছেলে বিয়ে করলে $10,000 করে পেত, গড়ে বৈশা ভাতা পেত। এখন সেই লিবিয়া কি করে জানেন? জলদস্যুতা করে। তারা জলদস্যুতা করে, তারা জাহাজে করে ওই ইউরোপে মানুষ পাঠায়, অর্ধেক মানুষ সমুদ্রে মারা যায়, তারপরও দালালি করে তারা খায়। আপনি দেখেন খেয়াল করে, যে দেশে এই সিরিয়া, সোনার দেশ সিরিয়া, সেই সিরিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করছে। আপনি যদি সিরিয়াতে যান, আপনি দেখবেন এটা কোনো জনপদ নয়, এটা কোনো বিধ্বস্ত নগরী। আপনি যান প্যালেস্টাইনে, এই প্যালেস্টাইনকে ইসরায়েলকে দিয়া যে কাণ্ডটা আমেরিকা করাচ্ছে, এই আমেরিকা সবসময় তাদেরকে সাহায্য দিয়েছে, অথচ 2 স্টেট সেটেলমেন্ট জাতিসংঘের পরিকল্পনায় ছিল। সেই 2 স্টেট সেটেলমেন্টে আমেরিকা কখনো যায়। তাই বলছি, আমেরিকা যেখানে গিয়েছে সেই দেশটি মাটির সাথে মিশে গেছে। আমরা এই ডক্টর ইউনূসের বদলতে আমাদের বাংলাদেশটিকে নিলামে তুলেছে ডক্টর ইউনূস। এই বাংলাদেশ, এই দেশের মাটিতে 30 লাখ মানুষের রক্ত মিশে আছে। এই দেশটি আপনারা দেখেন, গত 2 দিন আগে ডক্টর ইউনূসের এক উপদেষ্টা আছে, উপদেষ্টা না, প্রেস সচিব, তার নাম হচ্ছে ডাস্টবিন শফিক। এই ডাস্টবিন শফিককে পত্রিকায় জিজ্ঞাসা করে, আপনারা যে বার্মার সাথে একটা বার্মাকে করিডোর দেওয়ার ব্যাপারে, অর্থাৎ রাখাইনদেরকে করিডোর দেওয়ার ব্যাপারে যে এতটুকু আগায় গেলেন, এই ব্যাপারে আপনারা কি প্রকাশ করেছেন? এটা কি জনগণকে বলেছেন? বার্মা যেতে একটা পরিপত্র দিয়ে বলেছে যে তারা এটাতে উদ্বেগ প্রকাশ করেছে, আপনারা কি এটা জানিয়েছেন? বলে যে আমরা জানাতে বাধ্য নই, আমরা জানাবো না। আপনি জানাবেন না কেন? আপনি কি দেশের মালিক হয়ে গেছেন, নাকি এখনো বাংলাদেশের মালিক বাংলাদেশের মানুষে আছে? শেখ হাসিনার সময়ে এটা পত্রিকায় লেখা হতো, রেডিওতে আসতো, টেলিভিশনে আসতো, আন্তর্জাতিক গণমাধ্যমে আসতো। ওই বুদ্ধিজীবী যারা আছে তারা দিনের পর দিন লিখতেন। তারপরেও বলছেন আপনার স্বাধীনতা নেই, আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই। আর এখন কোনো টেলিভিশন এটার পক্ষে বা বিপক্ষে কোনো প্রতিবেদন প্রকাশ করতে পারছে না। কোনো টেলিভিশন নয়, কোনো পত্রিকা তার সম্পাদকীয় এটার বিরুদ্ধে লিখতে পারছে না। সাংবাদিকের জীবন, সাংবাদিকের মুখ, সাংবাদিকের কলম স্টপড, টেলিভিশন স্টপড, রেডিও স্টপড, প্রসেশন স্টপড। তার মানে আপনি বলছেন
শেখ হাসিনা পেশিবাদ ছিল। আপনি কোন বাদ? আপনি একটু বলেন, আপনি কোন বাদ? পেশিবাদ যাহা কাহাকে বলে, উহা কত প্রকার ও কি কি আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ শিখছে। বাংলাদেশে যে দলটি 9 মাস যুদ্ধ পরিচালনা করেছে 1949 সাল থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে জন্মগ্রহণ করার জন্য যত সব কাজ, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ, সব কিছু নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। এবং এই দেশটিকে একটি কনস্টিটিউশন দিয়েছে, এই দেশটিকে আইনের শাসন দিয়েছে, এই দেশটিকে একটি বিধ্বস্ত রাষ্ট্র থেকে আস্তে আস্তে আলোর দিকে নিয়ে গেছে। সেই দলটিকে আপনি ব্যান করছেন। আপনার সাইতে বড় পেশিবাদ কি আর কোথাও আছে? বাংলাদেশে এখনো 5 কোটি মানুষ আওয়ামী লীগ করে। সেই 5 কোটি মানুষের তার মত প্রকাশ করাকে আপনি ক্রিমিনালাইজেশন করছেন। অথচ রাস্তায় আমরা দেখছি মানুষের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ভিডিওতে আছে। রাষ্ট্রবাদী হয়ে কোনো মামলা হয় না। আমরা দেখছি বুলডেজার দিয়ে মানুষের বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে, যারা উড়িয়ে দিচ্ছে তাদের ছবি আছে। রাষ্ট্রবাদী হয়ে কোনো ক্রিমিনাল মামলা হচ্ছে না। নায়ক নায়িকাকে রাস্তায় ধরে পিটিয়ে ওই পুলিশের কাছে দেওয়া হচ্ছে। এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো মামলা করছে না। পেশিবাদ কাহাকে বলে? তার মানে হচ্ছে এই অন্যায়, এই নির্যাতন ডক্টর ইউনূসের নির্দেশেই হচ্ছে। তারপর দেখেন, জগন্নাথের ছাত্ররা ডক্টর ইউনূসের বাড়ির কাছে যাই আন্দোলন করতে পারবে না, কিন্তু তার বর পুত্ররা আওয়ামী লীগকে ব্যান করার জন্য 71 ঘাতক দালালরা ওই 501 নাম্বার রুমে পরনারী নিয়ে ধরা খাওয়া মামুনুলরা, ওই হেফাজতরা, ওই জামাতরা, ওই এনসিপিরা ঠিকই ওখানে গিয়ে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলে এবং তাদেরকে কোমল পানীয় খাওয়ায়। বুঝতে পারছেন আপনারা? এই ডক্টর ইউনূস, এই আসিফ নজরুল, এই ওই যে আরেকটা কি জানি ফারুকি, মনে আছে আপনাদের? ওই 2006 সালে 7 সালের দিকে 420 একটা নাটক নিয়ে আসছিল ফারুকি। ওই 420 চরিত্রটাতে এখন ডক্টর ইউনূসের এই বাহিনীরা অভিনয় করছে। মানে বাংলাদেশটাই এখন 420 হয়ে গেছে। এই 420 চরিত্রটাতে ডক্টর ইউনূস অভিনয় করতেছে। আপনি দেখেছেন একটা মানুষের ঘর, যার বাড়ি, তাকে পিটাইয়া বাইর করে দেওয়া হয়েছে, তারা দখল করছে, এটা থেকে বাড়া দেয়, তারা এখানে থাকে। ঠিক বাংলাদেশে এই 420 নাটকটা এখন অভিনীত হচ্ছে। ডক্টর ইউনূস এবং গং, তারা বাংলাদেশটাকে, এই দেশের মালিক তারা না, এই দেশের স্টেক হোল্ডার তারা না। কারণ ডক্টর ইউনূস কোনো বাংলাদেশে থাকে না, বাংলাদেশের নাগরিক হলেও ডক্টর ইউনূস বিদেশে বিয়ে করেছেন। বিদেশে বিয়ে করে তিনি কিন্তু খ্রিস্টানও হয়েছিলেন, আমরা শুনেছি, ডক্টর কলিমুল্লাহ বলেছেন। এবং তিনি কিন্তু ওখান থেকে ফিরে আসেননি, তিনি কখনো হজ করেননি, তিনি কখনো নামাজ পড়েন না, শুক্রবারেও নামাজে যেতেন না। এখন সেই ইউনূস আমাদের দেশের 71 ঘাতকে দালাল, যারা ওই ঘাতকরা, দালালরা এখন ডক্টর ইউনূসকে তাদের নেতা মানে, বলে তাদেরকে। এবং ইব্রাহিম নামে এক ওয়াইজিন বলতেছে ডক্টর ইউনূসকে নবী রাসূলদেরকে যেভাবে জিব্রাইলের মাধ্যমে সিলেক্ট করছে, ওই ডক্টর ইউনূসকেও নাকি সেভাবে সিলেক্ট করা হয়েছে। ধর্ম অবমাননা হচ্ছে, রাষ্ট্র বিক্রি করা হচ্ছে, মানুষের জীবন দুর্বিষহ করা হচ্ছে, মানুষ আস্তে আস্তে দরিদ্র হয়ে যাচ্ছে, বাংলাদেশের মাথাপিছু আয় কমে যাচ্ছে। ভাই, একটা কথা মনে রাখবেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দল যেই শাসন করুক, ক্ষমতা বড় কথা নয়। আমার এই দেশ টিকে থাকতে হবে, আমার এই দেশ বিক্রি করা যাবে না, আমার বন্দর কাউকে দেওয়া যাবে না, আমার রাষ্ট্রীয় সীমারেখা ব্যবহার করে বিদেশিদেরকে অস্ত্র চালান নিয়ে যেতে দেওয়া হবে না। আপনারা একটা জিনিস মনে রাখুন, ডক্টর ইউনূস, কতদিন আপনি মানুষের গলা চিপে রাখবেন? মানুষ জেগে উঠতেছে, মানুষ সপ্তকের মতো জেগে উঠবে এবং আপনাকে তার প্রত্যেকটা জিনিসের জন্য কড়ায় গন্ডায়
হিসাব দিতে হবে। এবং আপনারা ওই ফারুকীকে নিয়ে যে 420 নাটক বাংলাদেশে এখন এই বাংলাদেশটাকে দখল করে করছেন, সেই নাটকের যবনিকা এই বাংলার মানুষ করবে। কারণ ৭১-এও বাংলার মানুষ ছাড় দেয়নি, এখনো দেবে না। যারা দেখছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।